ভারতের ইতিহাসে কম নেতাই আছেন যারা এক দশকের মধ্যে একটি রাষ্ট্রের রাজনৈতিক ভাষা, গণমাধ্যমের চরিত্র এবং গণতন্ত্রের কাঠামো এত গভীরভাবে বদলে দিয়েছে যে বাহির থেকে মনে হয় ভারত খুব ভালোই আছে, কিন্তু ভেতরে পুরোই লণ্ডভণ্ড। হ্যাঁ, আমরা বলছি ভারতের সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদির কথা। একজন চাওয়ালার ছেলে থেকে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী। এই উত্থান যেমন বিস্ময়কর তেমনি বিতর্কিত। আজ এই ডকুমেন্টারিতে আমরা অনুসন্ধান করব মোদি কিভাবে ক্ষমতায় এলেন, কোন রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলো তাকে বহন করলো এবং কিভাবে সময়ের সাথে সাথে তার শাসন ব্যবস্থাকে স্বৈরাচারী বলে আখ্যায়িত করা শুরু হলো। ভারত পৃথিবীর সবচেয়ে জনসংখ্যা ঘনিষ্ঠ দেশ মধ্যে 1 নাম্বার, আর সেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি, যার জন্ম হয়েছিল 1950 সালের 17 সেপ্টেম্বর। একটি মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা মোদি শৈশব থেকেই তার পরিচয় ঘটে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর সাথে। RSS শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি একটি আদর্শিক প্রকল্প। এর কেন্দ্রে রয়েছে হিন্দুত্ব, একটি জাতীয়তাবাদী ধারণা যেখানে ভারতীয় পরিচয়ের প্রধানত হিন্দু সংস্কৃতির সাথে যুক্ত করা হয়। কৈশোরে RSS এর শাখায় নিয়মিত অংশগ্রহণ মোদির মানসিক কাঠামো গড়ে দেয়, শৃঙ্খলা, অনুগত্য ও আদর্শের প্রতি নিঃস্বার্থ সমর্থন। তবে সেই আদর্শ ছিল একতরফা হিন্দুত্ববাদীদের জন্য, কোনো মুসলিম বা অন্য ধর্মাবলম্বীদের জন্য নয়, অর্থাৎ কঠোর হিন্দুত্ববাদী। 2001 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির আদিবার তো ছিল আকস্মিক, কিন্তু 2002 সালের গুজরাটের দাঙ্গা মোদির রাজনৈতিক জীবনের মোড় ঘুরিয়ে দেয়। গোধরায় ট্রেনে অগ্নিসংযোগের পর সে সাম্প্রদায়িক সহিষ্ণুতা ছড়িয়ে পড়ে, তাতে হাজারেরও বেশি মানুষ নিহত হন, যাদের মধ্যে অধিকাংশই ছিলেন মুসলিম। মোদির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, তিনি কি ইচ্ছাকৃতভাবেই প্রশাসনিক নিয়ন্ত্রণ দেখিয়েছেন? কেননা সেই দাঙ্গার সময় পুলিশের ভূমিকা ছিল একেবারেই নগণ্য, আর এর মাধ্যমেই এক হিন্দুত্ববাদী মোদির স্ট্রং লিডারশিপের ইমেজের উত্থান ঘটে। এখানেই নরেন্দ্র মোদি একটি গুরুত্বপূর্ণ পার্ট নেন, মেজরিটিয়ান রাজনীতির ভোট জেতার। দাঙ্গার ক্ষত ঢাকতে মোদি সামনে আনেন উন্নয়নের বয়ান, গুজরাট মডেল, যেখানে শিল্প, অবকাঠামো ও বিনিয়োগের সামনে রেখে একটি সফল রাজ্যের গল্প বলা হয়, কিন্তু বাস্তবে এটি ছিল প্রতারণা। আর এর মাধ্যমেই নরেন্দ্র মোদি শিখে যান যে রাজনীতিতে বাস্তবতাকে চাপা দিয়ে যদি মিথ্যা এবং বয়ান শক্তিশালী করা যায়, তাহলে সেটাই এক সময় সঠিক হাতিয়ার হয়ে ওঠে। আর সেই ধারাবাহিকতায় 2014 সালে কংগ্রেসের দুর্নীতি ও নেতৃত্ব সংকটের বিপর্যয়ে এক শূন্যতায় মোদি হাজির হন পরিবর্তন এর প্রতীক হিসেবে। মোদি আর বিজেপি জয় হয় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। এটি ছিল 30 বছরের মধ্যে প্রথম একক দলের পূর্ণ ক্ষমতা। এই জয় শুধু একটি নির্বাচনের জেতা নয়, এটি ভারতের ক্ষমতার ভারসাম্য এক ঐতিহাসিক পরিবর্তন। ক্ষমতায় এসে মোদি শুরু করেন সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রীকরণ, আর যাতে করে ক্যাবিনেটের ভূমিকা কমে যায়, প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে ওঠে সর্বময় কেন্দ্র, নীতি নির্ধারণের মন্ত্রীদের সীমিত ভূমিকা, আমলতন্ত্রের ভয়ভিত্তিক সংস্কৃতি এবং ভিন্ন মতাদর্শদের দমন করতে শুরু করে। আর এখান থেকেই মোদির উপর স্বৈরাচারের অভিযোগ জোরালো হতে থাকে। ভারতের গণতন্ত্র একসময় চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত ছিল। মোদির আমলে সেই স্তম্ভ হয়ে ওঠে ক্ষমতার প্রতিধ্বনি। সমালোচনা করা সাংবাদিকদের বিরুদ্ধে মামলা এবং গদি মিডিয়া শব্দের প্রচলন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও এনজিওগুলোর উপর নজরদারি শুরু করে দেন মোদি। যেহেতু ভারতের রাজনীতিতে হিন্দুত্ববাদী হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার, যার কারণে মোদি সেটাকেই হাতিয়ার বানিয়ে ফেলে, যার মাধ্যমে ইন্ডিয়ার গণতন্ত্র টিকে থাকে শুধু প্রতিষ্ঠান দিয়ে। কিন্তু যখন প্রতিষ্ঠান দুর্বল হয়, তখন শক্তিশালী নেতা রাষ্ট্রে রূপ নেয় শাসকে। বিচারপতিদের উপর চাপের অভিযোগ, নির্বাচন কমিশনারদের উপর নিরপেক্ষ প্রশ্নবিদ্ধ, আর এই সব কিছু করেই মোদি আস্তে আস্তে হয়ে ওঠেন এক নায়ক তত্ত্ব। তবে একটা প্রশ্ন অবশ্যই জাগে, নরেন্দ্র মোদি কি ভারতের উন্নয়নের রূপকার, নাকি গণতন্ত্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জ? উত্তরটি একমাত্রিক নয়, কিন্তু ইতিহাস একদিন বিচার করবেই। গণতন্ত্র নেতা আসে যায়,
কিন্তু প্রতিষ্ঠান ভাঙলে রাষ্ট্রের আত্মা হারায়। মোদির শাসন আমলেই ভারতের পররাষ্ট্রনীতি ব্যক্তিকেন্দ্রিক রূপ পায়। আগের কূটনৈতিক ধারাবাহিকতা বদলে যায় ইভেন্ট ডিপ্লোমেসিকে। মোদি নিজেকে তুলে ধরেন একজন শক্তিশালী এশিয়ার নেতা হিসেবে। হাউডি মোদি, নামাস্তে ট্রাম্প, এই ধরনের ইভেন্ট আন্তর্জাতিক রাজনীতিতে নাটকীয় করে তোলে। কিন্তু সমালোচকরা বলেন এই নীতির চেয়ে ব্যক্তিত্ব বেশি গুরুত্ব পায়। ডোকালাম ও গালাওয়ান সংঘর্ষ দেখিয়ে দেয় ব্যক্তিগত কূটনীতি সীমান্ত নিরাপত্তার বিকল্প নয়। নরেন্দ্র মোদী সরকারের ওপর তথ্য নিয়ন্ত্রণের মাধ্যমে বাস্তবতা আড়াল করার অভিযোগও উঠেছে। নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পাকিস্তানের সাথে সম্পর্ক কখনো সহযোগিতামূলক, কখনো উত্তেজনাপূর্ণ। আর এই কূটনৈতিক চালে মোদীকে আরও স্বৈরশাসক করে তোলে। 2016 সালের এক ভাষণে মোদী ঘোষণা করেন 500 ও 1000 টাকার নোট বাতিল। উদ্দেশ্য ছিল কালো টাকা, জাল টাকা ও সন্ত্রাসী দমন করা। কিন্তু বাস্তবে দেশের 86% নগদ অর্থ এক রাতেই অচল হয়ে যায়। ক্ষুদ্র ব্যবসা ও শ্রমজীবী মানুষ দুর্ভোগে পড়ে যায়। প্রায় সব বাতিল নোটই ব্যাংকে ফিরে আসে। এই সিদ্ধান্ত দেখিয়ে দেয় কিভাবে কেন্দ্রীভূত ক্ষমতা বড় সিদ্ধান্তকে গণতান্ত্রিক পরামর্শ ছাড়াই বাস্তবায়ন করতে পারে। আর এই সিদ্ধান্তগুলোই দেখিয়ে দেয় কিভাবে একটি দেশের কেন্দ্রীভূত ক্ষমতা বড় সিদ্ধান্তকে গণতন্ত্রের পরামর্শ ছাড়াই বাস্তবতার রূপ নেয়। 2019 সালের নির্বাচনে মোদী আরও বড় জয় পান। আর এই জয়ের পরই শাসন ব্যবস্থায় নমনীয়তা কমে যায়, কঠোরতা বাড়তে শুরু করে। কাশ্মীরে 370 অনুচ্ছেদ বাতিল ঘটে, রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তর করে, দীর্ঘ যোগাযোগ বিচ্ছিন্ন করে। সব মিলিয়ে এটি ছিল স্বাধীন ভারতের ইতিহাসে নজিরবিহীন সিদ্ধান্ত। সারা দেশে প্রতিবাদ, শাহিনবাগ আন্দোলন এবং রাষ্ট্রের কড়া দমন নীতি গণতন্ত্রের সহনশীলতা নিয়ে নতুন প্রশ্ন তোলে। কিন্তু মোদী সবসময় এই প্রশ্নগুলোকে পাশ কাটে চলে যান। মোদীর নেতৃত্বের সবচেয়ে বড় পরীক্ষা আসে কোভিড মহামারীতে। হঠাৎ লকডাউন ঘোষণা, পরিহার্য শ্রমিকদের দুর্ভোগ, অক্সিজেন সংকট ও গণহারে মৃত্যু। সরকার তথ্য নিয়ন্ত্রণ ও সমালোচনা দমনের চেষ্টা করছে, এমন অভিযোগ ব্যাপকভাবে উঠে আসে। কিন্তু মোদী সবসময় এগুলোকে অন্য আরেকটা ইস্যু দিয়ে ধামাচাপা দিয়ে দেয়। আর যার কারণে তার উপর এক স্বৈরশাসক ট্যাগ আরও গভীরভাবে পড়তে শুরু করে। মোদীর আমলেই বিরোধী দলগুলো একের পর এক চাপে পড়ে যায়। গণতন্ত্র কার্যত একদলীয় আধিপত্যের রূপ নেয়। মোদীর বিরুদ্ধে যখনই কোনো আন্দোলন শুরু হয় তখনই মোদী এটাকে পশ্চিমা ষড়যন্ত্র বলে উড়িয়ে দেয়। কিন্তু সমর্থকরা সবসময় বলে মোদী হচ্ছে দুর্নীতির একজন নেতা, পুরো জাতীয়তাবাদের বিরুদ্ধে, এবং তার একক সিদ্ধান্তের কারণে ভারতের অনেক বড় ক্ষতিও হয়ে গিয়েছে। তবে প্রশ্ন হলো, ভারত কি একটি ইলেকটোরাল অটোক্রাইসিসের দিকে যাচ্ছে, নাকি এটি একটি শক্ত নেতৃত্বের স্বাভাবিক পরিণতি? তবে পরিশেষে বলা যায়, নরেন্দ্র মোদীর উত্থান কেবল একজন ব্যক্তির গল্প নয়, এটি একটি রাষ্ট্র, একটি সমাজ এবং একটি সময়ের প্রতিচ্ছবি। তবে ইতিহাস তাকে কিভাবে মনে রাখবে তা নির্ভর করবে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কতটা টিকে থাকে তার উপর। ক্ষমতা মানুষকে কখনো বদলে দেয় না, মূলত ক্ষমতা মানুষকে উন্মোচন করে। ভারত কি সেই উন্মোচনের মূল্য দিতে প্রস্তুত, নাকি সেই স্বৈরাচার নরেন্দ্র মোদীর চাপেই পড়ে থাকবে ভারত?